শেখ হাসিনার শাসনামলে নাকি প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। এই 15 বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও 2021 সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে 48 বিলিয়ন ডলারে উন্নীত হয়। এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, পায়রা বন্দর করেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন, সাবমেরিন কিনেছেন, মেট্রো রেল করেছেন। আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন। পাচারের পরও এত টাকা তিনি কোত্থেকে জোগাড় করতেন? বিগত 11 মাসে বাংলাদেশের রিজার্ভ 1 পয়সাও বাড়েনি। ডলার তাহলে গেল কোথায়? দুবাইতে বাড়ি কেনা হয়েছে? এই 11 মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি, আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি। তাহলে এই টাকা কোথায় গেল? আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতি বছর গড়ে 16 বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই 16 বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল না? কি করেছেন এই 16 বিলিয়ন ডলার? আমি বলবো কই গেছে? বাকি টাকা গিয়েছে ডক্টর ইউনূসের নিজের দল এনসিপির ফান্ডে। বাংলাদেশ থেকে বিগত 15 বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসনামলে নাকি প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। ডক্টর ইউনূসের সরকার জুলাই 27 এর মাধ্যমে ক্ষমতা দখল করে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে 11 সরকারে ডক্টর ইউনূসের ক্রাইম পার্টনার হিসেবে পরিচিত থাকা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটি কমিশন গঠন করেন। তারাই এই রিপোর্ট প্রকাশ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে এই কমিশন প্রচার করে। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে, তাদের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য নাকি পাওয়া গেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনার আমলে দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে শেখ হাসিনার শাসনের 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে, যদি হিসাব কষেন, 240 বিলিয়ন ডলার। সংখ্যাটা কত বড় ভাবতেও আসলে আমাদের মতো ছাপোষা মানুষদের কষ্ট হওয়ার কথা, তাই না? বিলিয়ন লিখতে কটা শূন্য লাগে বলুন? আমি জানতাম না, আসলে গুগল করে বের করলাম। একের পাশে 9টা শূন্য দিলে 1 বিলিয়ন লেখা যায়। যা হোক, কথা সেটি নয়। এই 15 বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও 2021 সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে 48 বিলিয়ন ডলারে উন্নীত হয়। চিন্তা করে দেখুন, প্রতি বছর যদি 16 বিলিয়ন করে ডলার পাচার হয়ে যেত, তাহলে বাংলাদেশের রিজার্ভ খালি হতে সময় লাগার কথা ছিল মাত্র 3 বছর। কিন্তু না, এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, পায়রা বন্দর করেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন, সাবমেরিন কিনেছেন, মেট্রো রেল করেছেন। আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন। পাচারের পরও এত টাকা তিনি কোত্থেকে জোগাড় করতেন? প্রতি বছর 16 বিলিয়ন পাচার করার পরও শেখ হাসিনাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, তখন দেশের রিজার্ভ কত ছিল বলুন তো? 30 জুন 2024 তারিখে আন্তর্জাতিক মানদণ্ড বা BPM 6 অনুসারে দেশের রিজার্ভ ছিল 21.78 বিলিয়ন ডলার। ইউনূস সরকারের ক্ষমতা দখলের পর এই পরিমাণ রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করে ইউনূস সরকার। হঠাৎ করে জুলাই মাসের শেষে রিজার্ভ খুব দ্রুত কমতে শুরু করে। তবে রিজার্ভ কি কারণে এত কমছে সেটি গণমাধ্যমকে বলা যাবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। বণিক বার্তাকে তিনি বলেছিলেন যে এখন থেকে মাসে একবার রিজার্ভের তথ্য প্রকাশ করা হবে, রিজার্ভ কি কারণে কমছে সেটি বলা হবে না। তখনও বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নেননি। সেই সময় এই ডক্টর আহসান এইচ মনসুর বলেছিলেন যে পৃথিবীর সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ, ডলারের বিনিময় হার, মুদ্রাস্ফীতির মতো অর্থনীতির মৌলিক সূচকগুলো প্রকৃত তথ্যের পাশাপাশি ভবিষ্যতে কি হবে সেটিও বলে দেয়। কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য গোপন রাখার চেষ্টায় আছে। IMF এ চাকরি করার সময় আমি পাকিস্তানে ছিলাম, তখন দেশটির কেন্দ্রীয় ব্যাংক দিনে 2 বার রিজার্ভের তথ্য প্রকাশ করত। আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক এখন মাসে 1 বার রিজার্ভের তথ্য জানাচ্ছে।
অন্যান্য তথ্য তারা গোপন রাখছে। গোপনীয়তা মানে কখনোই দেশ কিংবা সরকারের জন্য ভালো নয়। কোনো তথ্য গোপন রাখা আত্মঘাতী কাজ। এটা যখন উনি গভর্নর হননি তখন কিছুদিন আগেই, তারপরে কিছুদিন পরে তিনি গভর্নর হন। তারপরে কি হয়েছে দেখি। মজার ব্যাপার হলো এই আত্মঘাতী কাজটি তিনি যেদিন থেকে গভর্নর হয়েছেন সেদিন থেকে খুব দারুণভাবে করে চলেছেন। দেশের অর্থনীতির প্রকৃত খবরটি তিনি আসলে আত্মঘাতীভাবে গোপন রাখতে সক্ষম হচ্ছেন নিয়মিত। তবুও দু একটা আসলে বেরিয়ে যায়। এই যেমন ধরুন আমরা জানতে পারলাম যে বিগত 11 মাসে বাংলাদেশের রিজার্ভ 1 পয়সাও বাড়েনি। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রেমিটেন্স এবং রপ্তানি আয়। চলতি অর্থ বছরে এই দুটি খাতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে বলে তারা দাবি করছেন। এর মধ্যে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় 28% আর প্রায় 10% প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে। তবে প্রধান এই দুই উৎসের উচ্চ প্রবৃদ্ধিও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পারছে না। গত 11 মাসে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ 20 বিলিয়নের ঘরেই ঘুরপাক খাচ্ছে, মানে 21 থেকে 20 নেমে এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড বা BPM-6 অনুযায়ী গত 29 মে দেশের রিজার্ভের পরিমাণ ছিল 2057 কোটি বা 20.57 বিলিয়ন ডলার। যদিও চলতি অর্থ বছরের শুরু তথা 2024 সালের 1 জুলাই এর পরিমাণ ছিল হচ্ছে 21.68 বিলিয়ন ডলার, যে কথা আগে বলেছি। সেই হিসাবে গত 11 মাসে রিজার্ভ না বেড়ে উল্টো 1.11 বিলিয়ন ডলার কমে গেছে। যদিও এ সময়ে কেবল রেমিটেন্স হিসেবেই দেশে এসেছে 6.14 বিলিয়ন ডলার, মানে বেশি এসেছে এই টাকাটা। আর রপ্তানি আয় বেশি এসেছে প্রায় 3 বিলিয়ন ডলার। ডলার তাহলে গেল কোথায়? দুবাইতে বাড়ি কেনা হয়েছে গভর্নরের মেয়ের? আমি জানি না, আমি আসবো এই কথায়। এই প্রশ্নের জবাব মিলছে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট বা BOP তথা দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যের পরিসংখ্যানে। অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে দেখা যায় রেমিটেন্স এবং রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধির সাফল্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI, বিদেশি অনুদান এবং মাঝারি দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ খরায় ম্লান হয়ে গেছে। এই 11 মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি, আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি। তাহলে এই টাকা কোথায় গেল আমাদের একটু জিজ্ঞেস করতে হবে। এটা আসলে বাংলাদেশ ব্যাংকের কেতাবি ভাষা, যেটা একটু আগে পড়লাম আমি। ধরুন আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতি বছর গড়ে 16 বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই 16 বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল না? যদি পাচার বন্ধ হয়ে থাকে তাহলে এই 16 বিলিয়ন ডলার যুক্ত হবে। বছরে 16 বিলিয়ন ডলার মানে হচ্ছে প্রতি মাসে প্রায় 1 বিলিয়নের উপরে, তাই তো? তার মানে 11 মাসে যোগ হওয়ার কথা মোটা দাগে সব বাদ দিয়ে ধরুন, মানে আমি রাফলি যদি ধরি 10 বিলিয়নের উপরে, তাই তো? তার মানে এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ থাকার কথা ছিল 30 বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি। কারণ 21 আর 11 মাসে 10, আমি আরো 1 বিলিয়ন কমালাম, 30 বিলিয়ন ডলার। এগুলো সোজা হিসাব, আমি তো অর্থনীতিবিদ নই, কিন্তু আপনি যদি সোজাভাবে হিসাব করেন, ব্যবসা হিসাবে হিসাব করেন, তাহলে এভাবে হিসাব করবে মানুষ। সোজা হিসাব না বলুন, কিন্তু রিজার্ভ গত 11 মাস ধরেই 20 বিলিয়ন ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। অথচ দেশে ডক্টর ইউনূসের জন্য নাকি কোটি কোটি ডলার রেমিটেন্স আসছে, বিনিয়োগ আসছে। ডক্টর ইউনূসের ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়া উড়ান বালকের হাত ধরে বিগত 11 মাসে 11 বার বিদেশ সফর করে তো ডক্টর ইউনূস নাকি কোটি কোটি ডলার বিনিয়োগ নিয়ে আসছেন বলে তার প্রোপাগান্ডা সচিবের দাবি। ভাই, তবে এবার বলেন তো এই 10 বিলিয়ন ডলার যা বিগত 11 মাসে যুক্ত হওয়ার কথা ছিল সেটা কই গেল? কই সরালেন আপনারা? শেখ হাসিনাও তার লোকজন 16 বিলিয়ন ডলার সরিয়েছে প্রতি বছর। সে কথা যখন আপনারা বলবেন তখন তো আপনাদেরকেও বলতে হবে যে শেখ হাসিনা না থাকায় এই 16 বিলিয়ন ডলার আপনারা রিজার্ভে যোগ করতে পারছেন না কেন? বা আপনার তো বলা উচিত যে হ্যাঁ আমরা রিজার্ভে যোগ করতে পেরেছি, কিন্তু সেটা বলার মতো গলার জোর কি আপনাদের আছে? না থাকলে কেন নেই? কি করেছেন এই 16 বিলিয়ন ডলার? আমি তো কম করে বলেছি 10 বিলিয়ন ডলার, না হয় আপনারা বাকি 6 বিলিয়ন ডলার খেয়ে ফেলেছেন ধরে নিচ্ছি, কিন্তু এই 10 বিলিয়ন ডলার তো যোগ করতে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না, তাই না? কই গেল? কই? আমি বলবো কই গেছে? দাঁড়ান বলি। আমি এই 11 মাসে কি দেখছি বা কি দেখতে পেয়েছি, কই গেছে এই 10 বিলিয়ন ডলার, সেটা আপনাদেরকে বলি। আমি দেখতে পেয়েছি যে বিগত 11 মাসে 11 বার বিদেশ সফরকালে এই একবার 30 জন 40 জন একজন সুটকেসে করে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা নিয়ে গেছে প্রায়, এই ধরুন একবার যদি 1 মিলিয়ন ডলার করে নিয়ে যায় তাহলে 11 মিলিয়ন ডলার। ডক্টর ইউনূসের গ্রামীণ ফোনের মাধ্যমে পাচার হয়েছে ধরুন 2 মিলিয়ন ডলারের মতো। সরকারের উপদেষ্টারা পাচার করেছেন ধরুন 3-4 মিলিয়ন ডলার। তুরস্কে, দুবাইতে, এমনকি শোনা যাচ্ছে চীনেও নাকি টাকা সরানোর ঘটনা ঘটেছে। উপদেষ্টাদের PS, APS, বাবা চাচা, আত্মীয় স্বজনরা সরিয়েছে আরো ধরুন 50 মিলিয়ন ডলার। এবং
ক্রিপ্টোকারেন্সি কিনেছে, কত স্মার্ট এরা, বুঝতে পারছেন? ক্রিপ্টোকারেন্সি কিনেছে কত বিলিয়ন ডলারের, আমরা জানি না। বেরোবে, নিশ্চয়ই বেরোবে। আবারও বলছি, আমি হিসেবে খুব কাঁচা, তার উপর এতগুলো শূন্য দিয়ে মিলিয়ন বিলিয়ন লিখতে হয়। হয়তো আমার অঙ্কে ভুল হচ্ছে, কিন্তু সেটি আপনারা ধরবেন না জানি। বাকি টাকা কোথায় গিয়েছে এই হিসেব তো নিতে হবে। কি নিতে হবে না বলুন তো? কোথায় গেল? পারলেন না তো বলতে। আমি দেখতে পাচ্ছি যে বাকি টাকা গিয়েছে ডক্টর ইউনূসের নিজের দল এনসিপির ফান্ডে। এই দলটির ফান্ডে এখন কত টাকা আছে আপনারা ধারণাও করতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রীয় রিজার্ভে 10 বিলিয়ন যোগ হওয়ার কথা থাকলেও যোগ না হয়ে সেই টাকা গিয়েছে বাংলাদেশের কিংস পার্টি এনসিপি বা নাপার ফান্ডে। ডক্টর ইউনূসকে যদি কোনো সাংবাদিক কখনো এই ফান্ড বিষয়ে প্রশ্ন করেন, তিনি কি উত্তর দিতে পারেন জানেন? আমি জানি। তিনি হাত পা নেড়ে নেড়ে বলবেন বা বলতে থাকবেন, কেন? টাকা তো দেশেই আছে, রাষ্ট্রের রিজার্ভে নেই তো কি হয়েছে, এনসিপির ফান্ডে আছে। ধরুন সাংবাদিক তখন চোখ কপালে তুলে জিজ্ঞেস করবে, কি বললেন? এনসিপি ফান্ডে? ডক্টর ইউনূস আবারও হাত পা নাড়বেন, বলবেন, কেন? অবাক হচ্ছেন কেন? এনসিপি তো বাংলাদেশ, বাংলাদেশি এনসিপি। আমরা অতীত ভুলে যাই, সামনের দিকে আগাতে চাই। রিসেট বাটন টিপে দিয়েছি, আমি বাংলাদেশকে এনসিপি বানিয়েছি আর এনসিপি কে বানিয়েছি বাংলাদেশ। কি আপনারা কনফিউজড হয়ে গেলেন তো? ডক্টর ইউনূসের এই কথায় আমিও হয়েছি, এমনকি কাল্পনিক সাক্ষাৎকারেও আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, কারণ তিনি এরকমই তো ওয়েক কথা বলে অভ্যস্ত। কিন্তু এই বিষয়টি পরিষ্কার করতে হলে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের শরণাপন্ন হতে হয়। তিনি বলেছিলেন, ফ্রান্স আবার কি, আমি ফ্রান্স বা আমি রাষ্ট্র, আর আমার মুখের কথাই আইন। ডক্টর ইউনূসও সেটাই বলবেন। তিনি যেহেতু ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তিনি সেখানেই বছরের বেশিরভাগ সময় থাকেন, তিনি হয়তো ফরাসি ভাষায় বলবেন, লুতাক সেময়। ও সরি, ফরাসি ভাষা বুঝলেন না তো? গুগল করে আমি টুকলাম, আসলে যার অর্থ আমি রাষ্ট্র, আমার কথাই আইন। ডক্টর ইউনূস বলবেন, আমি রাষ্ট্র, আমি এনসিপি। শেখ হাসিনার থেকে রাষ্ট্রের দখল নেওয়ার পর আমার যা ইচ্ছে আমি তাই করব এই রাষ্ট্র নিয়ে। তোমরা কে বাপু এই প্রশ্ন করা? কে আপনারা বলুন তো? কে কে আপনারা? জানেন তো আপনারা কে? না জানলে নিজেকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করার এখনই সময়। ভালো থাকুন।